হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প আড়ালে ভালোবাসার সংসার, সিজন 2, পর্ব 29 এবং 30। লেখিকা স্মিতা শিকদার সামিয়া। কিন্তু রূপের জীবনে ঝড় বয়ে আসে ঠিক এর মাস দুখান পর। ভরা দুপুর, সূর্য মামার উষ্ণতা আজ একটু বেশি। দুদিন হলো বিধান আদরের বোনকে স্কুটার কিনে দিয়েছে। অবশ্য চালানো শিখেছিল বহু আগেই। সেই স্কুটারে চড়েই সে নীল নামক পুরুষের বাসায় যাচ্ছিল পড়তে। দুর্ভাগ্যক্রমে নীল নামক সদ্য মাস্টার্স পাশ করা যুবকটি তার টিউটর হলেও শুভ্রের প্রিয় বন্ধুও, যা সে জানত না। ঢুকে দেখল কেউ নেই, সম্পূর্ণ নীরব নিস্তলা রুমটি। বলা বাহুল্য, নীল তার পরিবার সহ উপরের তলায় থাকে, আর নিচতলা সম্পূর্ণ খালি তার কোচিংয়ের জন্য। একটু পরই কারো পায়ের আওয়াজ পায়। দেখে দুজন পুরুষ। একজনকে দেখে অবাক না হলেও অপরজনকে দেখে আশ্চর্যের উচ্চ সীমায়, কারণ নীলের সাথে শুভ্র দাঁড়িয়ে। রূপ, তুই এত তাড়াতাড়ি এসে পড়লি? রূপের মা নীলের মায়ের বান্ধবী হওয়ায়, দুজন পূর্ব পরিচিত এবং বয়সে বড় হওয়ায় কিশোরীকে তুই বলে সম্বোধন করে। কই নীল ভাই, আমি তো কারেক্ট 2টায় মানে ক্লাস টাইমে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে উত্তর দিল সে। মৃদু হেসে নীল জিজ্ঞেস করলো, তুই মেসেজ পাস নাই যে আজ ক্লাস হবে না? বুঝছি, গতকাল আবার ফোন ভাঙছস। তা কাল কি জন্য মহারানীর রাগ তুঙ্গে উঠেছিস শুনি? বাচ্চাদের মতো গাল ফুলিয়ে রূপ বলল, আর বলল না, আমার কাঠগোলাপ গাছটা না মরে গেছে, তাই আর কি রাগে। শব্দ করে হাসতে হাসতে নীল বলল, তোর জামাইয়ের কপালে থালা আছে, তোর জন্য মোবাইল কিনতে কিনতে সে ফকির হয়ে যাবে। শুনে সে ভেংচি কেটে পড়ল, তাতে তোমার কি? হ্যাঁ, তোমার তো যাচ্ছে না। বলা তো যায় না, হতে পারে আমারই যাচ্ছে। এর মধ্যেই কানে ভেসে আসা তীব্র রাগান্বিত ও ক্ষোভযুক্ত পুরুষালী কণ্ঠ, আচ্ছা আমি যাচ্ছি নীল, তুই এখানে আড্ডা দে। বলে হনহন করে বেরিয়ে যায় শুভ্র। বিষয়টিতে খানিক ভ্যাবাচেকে খেয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে রূপ ও নীল। এভাবে চলে যাওয়ার কারণেই দুজন ভেবে পাচ্ছে না। এদিকে শুভ্র পার্কিং লেটে দাঁড়িয়ে নিজের গাড়িতে জোরে একটা লাথি মেরে ভাবতে লাগলো, এই মেয়েটিকে আমি চাইনি যখন জানতাম তার মিথ্যে অস্তিত্ব। তার বাস্তবতা জানার পরও এখন পর্যন্ত তার জন্য কৌতূহল হয়নি। কিন্তু তার বাস্তবতা জানার আগে হোক কিংবা পরে, যখনই তার দিকে কোনো পুরুষকে হাত এগোতে দেখেছি, তখনই অদ্ভুত এক অধিকার বোধ থেকে ক্রোধানল গ্রাস করেছে আমাকে। কেন কেন এমনটা হয়? আমার অজান্তেই কি এই সম্পর্ক মেনে নিয়েছি আমি? কিরে, এভাবে চলে এলি কেন? নীল উৎসুক গলায় জিজ্ঞেস করে ওঠে। শুভ্র বেরিয়ে যাওয়ার খানিক পরে সেও তার পিছন পিছন এখানে চলে আসে। শুভ্র নিজেকে স্বাভাবিক করে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, নাথিং। আচ্ছা বাদ দে, এটা বল আমার ক্রাশ আর নিজের ভাবিকে কেমন লাগলো? কিছুটা ভরকে যেয়ে বলল, ক্রাশ ভাবি মানে? খানিকি লাজুক ভঙ্গিমায় নীল জবাব দিল, আরে একটু আগে যে পিচ্চিকে দেখলি না, তাকে তো আমি আন্ডাকাল থেকে পছন্দ করি, ইনশাল্লাহ বিয়েও করব। তাহলে তো তোর হবু ভাবি হলো, তাই না? শুভ্রে তো চোখ কপালে, মনে মনে বলল, কি সাহস ছেলে, আমার সামনে আমার বউকে নিয়ে ফ্যান্টাসি ক্রিয়েট করে। আরে শালা, তোর যেটা আন্ডাকালের পছন্দ সে আমার আন্ডাকালের বউ হয়। আমি মনে হয় প্রথম পুরুষ যার বউকে ভাবি জানা লাগছে। আর ওই মেয়েটারও বলি, এত কি দরকার এই ছেলের সাথে মিশার, একবার খালি হাতে পাই। শুভ্রকে আনমনা থাকতে দেখে একটু খেকে উঠল নীল। কিরে, কিছু বলস না কেন? কি বলবো? তখনই রূপ এসে বলে ওঠে, নীল ভাই, আমি বাসায় যাচ্ছি, বাই। বলে সে গার্ডেনের অন্য পাশে, যেখানে স্কুটার পার্ক করা, সেখানে চলে গেল। কিছু একটা ভেবে শুভ্র নীলকে উদ্দেশ্য করে বলে, শোন, তুই উপরে যা, আমি একটু বাইরে থেকে আসছি। সায় জানিয়ে যুবক চলে গেল, আর শুভ্রের চোখে মুখে শয়তানি হাসি উপচে পড়ছে। রূপ স্কুটার হাত দিয়ে টেনে গেটের বাইরে নিবে, সেই মুহূর্তে তার ডান হাত কারো হাতের মাঝে বন্দি হয়ে যায়। তাকে দেখে শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, আপনি?
দুহাত ধরে নিজের সম্মুখে দাঁড় করিয়ে আমি আমি ছাড়া এই দেহে কিংবা হৃদয়ে বসবাসের অধিকার কারো নেই গো রূপবতী। শোনো রূপবতী, এতকাল কিছু বলিনি বলে বহু উড়ছো আর না। আজকের পর যাতে না দেখি নীলের সাথে দরকার ছাড়া এত শত পেঁচাল পারতে। নীল কেন? কোনো ছেলের সাথেই না, বুঝলে? না বুঝলেও সমস্যা নেই, বুঝিয়ে দিতে আমি পারবো। বলেই তাকে মৃদু ধাক্কা দিয়ে ছেড়ে শীষ বাজাতে বাজাতে বাড়ির দিকে চলে গেল। আর রূপ তো আশ্চর্যের চরম সীমায় পৌঁছে বেশ খানিক সময় ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত কাটতেই নিজেকে সামলে বাড়ি চলে গেল। এরপর থেকে রূপের সাথে যতবারই শুভ্রের দেখা হয়েছে ততবারই সে অধিকার খাটিয়েছে। বর্তমানে অতীত ভাবতে রূপ কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। এই ঘুমন্ত কন্যাকে এক দৃষ্টিতে দেখছে কেউ, সে অন্য কাউ নয়, শুভ্র। তাকে দেখার তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে না পেরে রাতেই দেওয়াল টপকে পাইপ বেয়ে চলে এসেছে প্রিয়তমার কাছে। গভীর রাত্রি, চারদিকে পিনপত্র নীরবতা। সবেমাত্র বিথির ফোনের আনাচে কানাচে সব বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করা শেষ হলো বিধানের। আর তার প্রেয়সী তো কবেই মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে কাদা হয়ে রয়েছে। সে বিথির হাত টেনে আলতো চুমু দিয়ে খুশি মনে বলল, যাক ভালো বিথি পাখি, তোমার ফোনে কোথাও কিছু পাইনি। সো ইউ আর গেটিং দ্য ক্লিন শিট অ্যান্ড অলসো ইউ আর সেফ ফ্রম দ্য পানিশমেন্ট। একটু থেমে আবার বাঁকা হাসি দিয়ে বলে, বাট ইউ আর নট টোটালি আউট অফ ডেঞ্জার বেবি। আমার নজর তোমাতে সীমাবদ্ধ। জাস্ট গেট রেডি ফর দ্য টর্চার। সে কোল থেকে সরে বিথিকে ঠিকভাবে শুয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। এভাবে 4 মাস কেটে গেল। সাজেকের সুনামধন্য মেঘ আপুপুঞ্জি রিসোর্টের বারান্দায় বসে আছে একজন অতিশয় রূপবতী ও রমণীয় যুবতী। পরনে তার ডেনিম প্যান্ট, ক্রপ টপ ও শল। এক হাতে লেখিকা রেশমি রফিকের প্রতিশোধ বই, অপর হাতে ধোঁয়া ওঠানো গরম কফি। চারদিকে পুরোপুরি নিস্তব্ধতা গ্রাস করছে। আচমকা ফোনে কল রিংটোনে বেজে উঠল তার। কল পিক করতেই অপর পাশ থেকে এখন গম্ভীর গলায় বলে উঠল, সিলেটের কথা বলে একা কক্সবাজার চলে গেলে? এখন শুনলাম সাজেকে আছো। বাড়ি কে আসবে নাকি ভুলে গেছো একজন অপেক্ষায় থাকে তোমার জন্য? মৃদু হাসি রমণী শান্ত গলায় বলে, আগামীকাল সকালে রওনা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। ঘুমাও এখন, বলে ফোন কেটে দিল সে। গভীর রাতে তাই নারীটিও বই রেখে ঘুমাতে চলে গেল। সামনের নতুন সকাল না জানি কোন নতুন মোড় নিয়ে আসবে আড়ালে ভালোবাসার সংসারগুলোতে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।